ভাবা যায় পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ একটা দার্শনিক গ্রন্থ শুরু হচ্ছে কোনো বড় বিবৃতি দিয়ে নয়, বরং একটা টান টান উত্তেজনা আর জরুরি প্রশ্ন দিয়ে। চলুন এই ব্যাপারটাই আজ একটু গভীরে গিয়ে দেখা যাক। এই যে সংস্কৃত শব্দগুলো, ঠিক এগুলোই দিয়েই কিন্তু ভগবদ্গীতার মতো বিশাল এক সংলাপ শুরু হয়। এটাই সেই প্রথম শ্লোক যা পুরো গল্পের প্রেক্ষাপটটা তৈরি করে দেয়। তো প্রশ্নটা করছেন কে? করছেন অন্ধ রাজা ধৃতরাষ্ট্র। ভাবুন একবার, তিনি নিজে কিন্তু যুদ্ধক্ষেত্রে নেই, বসে আছেন বহুদূরে প্রাসাদে আর খবরের জন্য ছটফট করছেন। তার সমস্ত টেনশন, সমস্ত উদ্বেগ যেন ওই একটা প্রশ্নের মধ্যে জমাট বেঁধে আছে। প্রশ্নটার বাংলা করলে দাঁড়ায়, হে সঞ্জয়, ধর্মভূমি কুরুক্ষেত্রে যুদ্ধের জন্য যারা জড়ো হয়েছে, মানে আমার ছেলেরা আর পাণ্ডুর ছেলেরা, ওরা কি করল? দেখুন, প্রশ্নটা শুনতে খুব সহজ, তাই না? ওরা কি করল? কিন্তু এর মধ্যেই লুকিয়ে আছে একটা গভীর বিভেদ, একটা উদ্বেগের সুর, আর এখান থেকেই কিন্তু গল্পের মূল উত্তেজনাটা তৈরি হতে শুরু করে। আচ্ছা, এই প্রশ্নের আসল গুরুত্বটা বুঝতে হলে আমাদের আগে একটা জিনিস বুঝতে হবে। সেটা হলো, এই যুদ্ধটা ঠিক কোথায় হচ্ছে। কারণ জায়গাটার নামটা শুধু একটা ভৌগোলিক অবস্থান নয়, এর একটা গভীর মানেও আছে। দেখুন, জায়গাটার নাম কুরুক্ষেত্র, কিন্তু শ্লোকের শুরুতেই একে বলা হচ্ছে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে, মানে কুরুক্ষেত্রকে বলা হচ্ছে ধর্মক্ষেত্র। এর থেকে কি বোঝা যায়? বোঝা যায় যে এটা শুধু দুটো সেনাবাহিনীর মধ্যে একটা শারীরিক লড়াই না, এটা আসলে একটা নৈতিক, একটা আধ্যাত্মিক যুদ্ধ। এখানে ঠিক হবে কোনটা ধর্ম আর কোনটা অধর্ম। এবার চলুন রাজার বলা কথাগুলোর আর একটু গভীরে যাই। উনি যে শব্দগুলো ব্যবহার করেছেন সেগুলো একটু খেয়াল করলেই ওনার মনের ভেতরের পক্ষপাতিত্বটা পরিষ্কার বোঝা যায়। ব্যাপারটা দেখুন, নিজের ছেলেদের কথা বলার সময় উনি বলছেন মামকা, যার মানে আমার, একটা অধিকারবোধ, একটা ব্যক্তিগত টান কাজ করছে। আর ভাইপোদের বেলায় বলছেন পাণ্ডাবা, মানে পাণ্ডুর পুত্ররা। কেমন যেন একটা ফর্মাল শব্দ, তাই না? একটা দূরত্ব তৈরি করে দেওয়া হচ্ছে। এই যে শুরুতেই একটা আমরা আর ওরার ভাগ করে দেওয়া, এটাই তো পুরো পারিবারিক সংঘাতের আসল কারণ। তো রাজার এইসব প্রশ্নের উত্তরটা কে দিচ্ছেন? তিনি হলেন সঞ্জয়। সঞ্জয়কে মহর্ষি ব্যাসদেব একটা বিশেষ ক্ষমতা, মানে দিব্যদৃষ্টি দিয়েছিলেন। এর ফলে উনি রাজপ্রাসাদে বসেই বহু দূরের কুরুক্ষেত্রের যুদ্ধটা লাইভ দেখতে পাচ্ছিলেন, আর তার ধারা বিবরণী শোনাচ্ছিলেন অন্ধ রাজাকে। তো রাজার প্রশ্ন তো আমরা শুনলাম। এবার চলুন রাজার কাছ থেকে ফোকাসটা সরিয়ে আমরা সরাসরি চলে যাই যুদ্ধক্ষেত্রে। সঞ্জয় এবার বলতে শুরু করছেন যুদ্ধের মাঠে ঠিক কী ঘটছে। দেখা যাক প্রথম চালটা কে চালল। এটাই হল গীতার দ্বিতীয় শ্লোক, আর এটাই ধৃতরাষ্ট্রের সেই প্রথম প্রশ্নের সরাসরি উত্তর। সঞ্জয় এবার বলা শুরু করছেন যে ধৃতরাষ্ট্রের বড় ছেলে রাজা দুর্যোধন ঠিক কী করলেন। দুর্যোধনের কাজগুলোকে যদি আমরা ধাপে ধাপে দেখি তাহলে কি দাঁড়ায়? প্রথমে দৃষ্ট্বা, মানে তিনি দেখলেন পাণ্ডবদের সাজানো সেনাকে। তারপর উপসঙ্গম্য, মানে তিনি এগিয়ে গেলেন তার গুরু দ্রোণাচার্যের দিকে। আর শেষে ওয়াচান মব্রবীত, মানে তিনি কথা বলতে শুরু করলেন। দেখলেন, গেলেন, তারপর বললেন। এই ধারাবাহিকতাটা কিন্তু একটা দারুণ নাটকীয় মুহূর্ত তৈরি করে, তাই না? সবার মনেই প্রশ্ন জাগে, কি বলতে চলেছেন তিনি। এই যে দুর্যোধনের এগিয়ে যাওয়া আর কথা বলা, এটাই যেন সেই প্রথম ডমিনোটা যেটাকে টোকা দেয়া হলো। আর এরপরই পুরো মহাকাব্যটা গড়িয়ে চলবে। একটা প্রশ্ন দিয়ে যা শুরু হয়েছিল সেটা এখন একটা সত্যিকারের পদক্ষেপে পরিণত হল। তার মানে মূল ব্যাপারটা হল, যুদ্ধটা আর শুধু প্রস্তুতির পর্যায়ে নেই। রাজার প্রশ্ন থেকে ঘটনাটা এখন সরাসরি চলে এসেছে যুদ্ধক্ষেত্রের অ্যাকশনে, একজন সেনাপতির কথায়। বলা যেতে পারে মহাযুদ্ধ এখন সত্যিকারের অর্থে শুরু হয়ে গেল। কিন্তু আসল প্রশ্নটা তো রয়েই গেল। যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে বিপক্ষ সেনাকে দেখে রাজা দুর্যোধন তার গুরুকে ঠিক কী বলেছিলেন? তার প্রথম কথাগুলো কি ছিল? সেই কথায় কি ভয় ফুটে উঠেছিল, নাকি ছিল কোনো গভীর রণকৌশল? এই প্রশ্নটা আপনাদের জন্য রেখে আজকের মতো এখানেই শেষ করছি।